নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তোস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা শান্তির বোর্ডের অংশ হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এ বিষয়ে নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়েছেন, যা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ট্রাম্প তার চিঠিতে বলেছেন যে মধ্যপ্রাচ্যে শান্তি সুদৃঢ় করার প্রচেষ্টায় এবং একই সাথে বিশ্বব্যাপী সংঘাত নিরসনের জন্য একটি সাহসী নতুন পদ্ধতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে তার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারা তার জন্য অত্যন্ত সম্মানের। গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট এই বোর্ডটি উন্মোচন করেন। গত অক্টোবরে ইসরায়েল এবং জঙ্গি গোষ্ঠী হামাস ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মত হয়। সোমবার দিল্লির বীর টিকেন্দ্র সিং জিত মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের সম্প্রসারিত প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই প্রকল্পের আওতায় মোট 6টি কক্ষ ও 2টি হলরুম নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 2.95 কোটি টাকা। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, সিআরসি মনোজ কুমার সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই এক্সটেনশন প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লিতে আগত ত্রিপুরার মানুষ ও সরকারি কাজকর্মের সুবিধা আরো বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গে তার অভিমত ব্যক্ত করেন। Because from Tripura, people used to come to Delhi, and there are lack of spaces in Tripura Bhavan. So I was roaming to and fro. I visited here and another this Tripura Bhavan in Koitilluma. So there are some restrictions also, because you cannot make the building too much high because of some security reason, you know. So when I found that room, that space, I talked to the officers over here. ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 79 টিলা স্থিত ঊর্জা ভবনে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিদ্যুৎ মন্ত্রী টিপিটিএল এর কাজের প্রশংসা করে নতুন বছরে তাদের কাজের ধরন প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সময়ের কাজ নির্ধারিত সময়ের আগে যাতে শেষ করা যায় সেদিকে গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 79 টিলা স্থিত ঊর্জা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এমডি বিশ্বজিৎ বাসু, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলারিটি কমিশনের চেয়ারম্যান হেমন্ত বর্মা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার প্রাপকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, এটা বারবার বলা হয় যে দিনের কাজ দিনে শেষ করা, নতুবা বোঝা বাড়বে, কিন্তু টিপিটিএল তাদের একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে এই নতুন বছরে, যেখানে উল্লেখ করা আছে কোনো মাসে অন্যান্য কাজের পাশাপাশি কোনো বিশেষ কাজ করা হবে। এটা সাধারণত রিভিউ মিটিং এ তা করা হয়ে থাকে, কিন্তু এরা ক্যালেন্ডারেই কাজের দিনগুলো উল্লেখ করে রেখেছেন। তিনি বলেন, প্রতিটি দপ্তর এটাকে ফলো করা উচিত। এর ফলে এখন থেকে আর রিভিউ মিটিং এর প্রয়োজন পড়বে না। শুধু লক্ষ্য রাখা প্রয়োজন টিপিটিএল এর কর্মীরা নির্দিষ্ট সময়ের আগে সে কাজ সম্পন্ন করেছে কিনা। এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ বলে এদিন উল্লেখ করেন তিনি। আমরা বারবার বলি যে আজকের কাজ আজকে করো, তুমি কালকের জন্য রেখে দিও না। রেখে দিলে এটা বোঝা বাড়বে।
তো একটা ক্যালেন্ডার দিয়েছে। সাধারণত আমাদের রিভিউ মিটিং করি আমরা, এই কাজটা হলো না কেন, এই কাজটা হলো না কেন, এই কাজটা হলো না কেন, এসব বলি। এই ক্যালেন্ডার এটা সত্যি প্রত্যেক দপ্তর টিপিটিএল কে ফলো করা উচিত, টিপিটিএল কে ফলো করা উচিত। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। এই দুর্ঘটনা সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। রবিবার রাতে স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় 39 জন যাত্রী। একই ট্র্যাকে মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেনের ধাক্কায় ট্র্যাকটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 70 জন যাত্রী। পরিস্থিতি এমনই যে উদ্ধার কাজ খুব কঠিন হয়ে পড়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দলের কাছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ বলেছেন, অভিশপ্ত আর যন্ত্রণাদায়ক একটা রাত। অপরদিকে পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তের কথায় দুর্ঘটনার ধরন অত্যন্ত অদ্ভুত। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ায়। মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড ট্রেন ট্র্যাক বদল করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ট্র্যাক বদলে অন্য একটি ট্রেনের মুখোমুখি চলে আসে মাদ্রিদগামী যাত্রীবাহী ট্রেনটি। এসএসসি মামলায় সোমবার চাকুরিহারাদের বয়সের ছাড় সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মার্চে। সোমবার এসএসসি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এদিন এই মামলায় চাকুরিহারাদের বয়সের ছাড় সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন মামলাটি শুনানির জন্য উঠে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। তাতে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, যোগ্য অথচ 2016 সালের পরীক্ষায় সুযোগ না পাওয়া চাকুরি প্রার্থীদের বয়সে ছাড় দিতে হবে, এমন কোনো নির্দেশ নেই। এ নিয়ে সব পক্ষের কাছে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মার্চ মাসে। প্রসঙ্গত 2016 সালে পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষক অশিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এই বলে গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
এর ফলে রাতারাতি চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। এরপর বাতিল হওয়া শূন্য পদে নতুন করে নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো নির্দিষ্ট সময়ের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা গ্রহণ করে নিয়োগের ব্যবস্থা করে। তবে তা নিয়েও আইনি জটিলতা রয়েছে। যারা যোগ্য অর্থাৎ দাগি নন, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে তারা বয়সের ছাড়ের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের নির্দেশ ছিল যে চাকুরি প্রার্থীরা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাননি, তাদেরও বয়সে ছাড় দেওয়া হবে। এ নিয়ে আদালতের যুক্তি ছিল যারা পরীক্ষায় পাশ করতে পারেননি অর্থাৎ আনসিলেক্টেড এবং দাগিও নন, তাদের কোনো তালিকা নেই। তাই ধরে নিতে হবে নতুন প্রক্রিয়ায় নতুন তালিকায় থাকা দাগিরাই বাদ যাবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সোমবার আচমকা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7। কম্পন অনুভূত হয়েছে কাশ্মীরেও। এর ফলে আতঙ্কিত পর্যটকরা। জাতীয় ভূকম্পন কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী সোমবার বেলা 11:51 নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকা। কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরেও। শুধু তাই নয়, ভূমিকম্পের আঁচ পাওয়া গেছে তাজিকিস্তান এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশেও। তবে এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জানা গেছে ভূমিকম্পের উৎসস্থল লেহ। মাটি থেকে 171 কিলোমিটার গভীরে। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। শহরতলির জয়পুর এলাকায় 19টি পরিবারকে সরকারিভাবে উচ্ছেদ করা হয় গত বছর। এরপর সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি জায়গা পুনর্বাসন দেওয়া হয়েছে। সেই অনুসারে 19টি পরিবার সেই জায়গাতে ঘর তুলতে গেলে বাধা দেন এলাকায় দীর্ঘ বছর দখল করে রাখা সেমুদ মিয়া ও তার পরিবারের লোকজন। এই ঘটনায় সোমবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে উচ্ছেদকারী পরিবারের এক মহিলা জানায়, আমরা এএমসির 36 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত বছর 29 আগস্ট আমরা উচ্ছেদ হয়েছি। আমরা নিজের ইচ্ছায় উচ্ছেদ হয়েছি, কারণ জেলা শাসক, মহকুমা শাসক, ডিসি, মেয়র, কাউন্সিল ও বুথ সভাপতি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে জায়গা দেওয়া হবে। সেই অনুসারে সরকার আমাদেরকে জায়গা দেয়, কিন্তু 6 মাস হয়ে গেলেও সরকার সেই জায়গা আমাদেরকে হস্তান্তর করেনি। বিকল্প কোনো পথ না থাকায় আমরা 19 পরিবার আজ বাধ্য হয়ে এখানে এসেছি। এখানে আসার পর দীর্ঘ বছর দখল করে রাখা সেমুদ মিয়া ও তার পরিবারের লোকজন আমাদের উপর আক্রমণ করে বলে তিনি জানান। রামনগর 36 নং ওয়ার্ডের আমরা গত আগস্টের 29 তারিখ আমরা হাওড়া নদীর পাড়ে আছিলাম। আগস্টের 29 তারিখ আমরা উচ্ছেদ হয়েছি। আমরা নিজের স্বেচ্ছায় উচ্ছেদ হয়েছি, কারণ আমরা ডিএম স্যার, এরপরে এসডিএম স্যার, ডিসি, আমরা মেয়র সাহেব, আমরা কাউন্সিলর, আমরা বুথ প্রেসিডেন্ট সবাই আমরা আশ্বাস দিছে আমরা পরবর্তী জায়গা দেওয়া হইব, তোমরা ওখানে অশৃঙ্খলা না করে ওইটা দাও। তা আমরা ভাবছি অশৃঙ্খলা দেওয়ার দরকার নেই, আমরা পরবর্তী আমরা দিবই। তা আমরা অশৃঙ্খলা করছি না, আমরা উঠে গেছি। এখন উঠে গেছে পরে আমরা জায়গা পাওয়া গেছে, তারা ওই বিচারে দিচ্ছে, তার ওই বিচারে জায়গা পাওয়া গেছে। এখন আমরা হ্যান্ড ওভার করছে না, 6 মাস হয়ে গেছে হ্যান্ড ওভার করছেন। তাই আমরা আজকে 19 ফ্যামিলি আইছি, আমরা বাধ্যতামূলক আমরা 19 ফ্যামিলি আইছি দহলে। তাই দহলে যে একটানি 16 ঘন্টা জায়গা, যে প্রভাবশালী লোক এত বছর দখল করে, প্রায় অনেক বছর ধরে দখল করে খাইতেছে, তাই নিয়ে অনেক প্রভাবশালী লোক। তো আজকে আমরা গরিব মানুষেরা যদি জায়গাটা না হ্যান্ড ওভার না করে, সেটা প্রভাবশালী লোকেরা কেড়ে খাওয়া অনে দিয়ে রাখছে। তারা আমরা আক্রমণ করছে, মানে পুরুষরা শুধু লাঠি ব্যান্ডা, মহিলারা মানে কিভাবে ব্যবহার করছে, কিভাবে ধরছে, এটা কি তার কোনো বোঝানোর কোনো প্রশ্নই নেই। মানে মহিলারা 1982 সালের 19 জানুয়ারি শহীদদের স্মরণে শ্রমিক, কৃষক, কৃষি মজুরের ঐক্যবদ্ধ লড়াই আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করার আহ্বানে সোমবার একটি মিছিল সংগঠিত করা হয় রাজধানীতে। এদিন মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময়ে কামান চৌমুহনী এলাকায় এক সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত, পবিত্র কর, ভানুলাল সাহা ও অঘোর দেববর্মা সহ আরো অনেকে। সভায় সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত বলেন, আমাদের অধিকাংশ মানুষের এখন জীবন যন্ত্রণা চলছে। এই জীবন যন্ত্রণা থেকে এদেরকে মুক্তি দেওয়ার জন্য আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সহ নারীরা, ছাত্ররা, যুবরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার হচ্ছে জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার। এই সরকারকে শিক্ষা দিতে গেলে বড় ধরনের রাষ্ট্রতন্ত্র তৈরি করা ছাড়া আমাদের কাছে কোনো পথ নেই বলে তিনি জানান।
আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। বকেয়া স্টাইপেন্ড অবিলম্বে পরিশোধের দাবিতে গোর্খাবস্তি এলাকায় অবস্থিত ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে জড়ো হয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে স্টাইপেন্ড না পাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বকেয়া স্টাইপেন্ড অবিলম্বে পরিশোধের দাবিতে ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। দীর্ঘ সময় ধরে স্টাইপেন্ড না পাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ছাত্রছাত্রীদের বক্তব্য, প্রায় 1 বছর ধরে তারা বকেয়া স্কলারশিপের দাবিতে বারবার ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে আসছেন, কিন্তু প্রতিবারই আশ্বাস ছাড়া আর কিছুই মিলছে না। দপ্তর থেকে জানানো হয় আগামী মাসেই বকেয়া অর্থ প্রদান করা হবে, অথচ প্রায় 1 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত স্টাইপেন্ডের টাকা পাননি তারা। এর জেরে শিক্ষা প্রতিষ্ঠানে বকেয়া ফি জমা দিতে পারছেন না বলে অভিযোগ। ফলে কলেজ কর্তৃপক্ষের তরফে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান তারা। পরিস্থিতি এতটাই গুরুতর যে অনেকের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের আরো অভিযোগ, দপ্তরে এসে তারা কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি কবে নাগাদ বকেয়া স্কলারশিপ মিটবে সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিচ্ছে না দপ্তর। এই অনিশ্চয়তার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে বকেয়া স্টাইপেন্ড প্রদান করে তাদের শিক্ষা জীবনের সংকট দূর করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ওবিসি ওয়েলফেয়ারে এসেছি। আমাদের বিগত 1 বছর ধরে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, তার জন্য আমরা পড়াশোনায় বাধা ঘটছে আর আমরা কলেজ থেকে বিভিন্ন রকম প্রেশার পাচ্ছি। আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা এই স্টাইপেন্ডের উপর ভিত্তি করেই আমরা আমাদের হায়ার স্টাডিগুলোতে যুক্ত হয়েছি, কিন্তু আমরা টাকা দিতে পারছি না কলেজে, তাই আমাদের মার্কশিট কোনো কিছু পাচ্ছি না। তো আমার ত্রিপুরা রাজ্য সরকারের কাছে এতটুকু আবেদন, যাতে আমাদের বকেয়া টাকাগুলো দিয়ে দেওয়া হয় এবং এতে আমাদের ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পুলিশের মহানির্দেশকের উপস্থিতিতে বিলোনিয়ার সাইবার ক্রাইমের উপর সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার। এদিন বিলোনিয়া সফরে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরকে পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা স্বাগত জানান। দক্ষিণ জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত সাইবার ক্রাইমের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি ডিজিটাল যুদ্ধ অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপস্থিত জেলার বিভিন্ন থানার ওসি, ফাঁড়ি থানার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে সাইবার ক্রাইম বিষয়ে রাজ্য পুলিশ মহানির্দেশক আলোচনার মাধ্যমে সতর্ক থাকার পরামর্শ দেন। ওটিপি শেয়ার না করা, পাসওয়ার্ড গোপন রাখার জন্য নির্দেশ সহ ফেক মেল, মেসেজ, প্রতারণামূলক কল সহ বিভিন্ন সাইবার ক্রাইম হলে অতি দ্রুত 1930 হেল্পলাইন নম্বরে পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। আলোচনা শেষে মঞ্চে এলইডি স্ক্রিনের মাধ্যমে সাইবার ক্রাইম নিয়ে বিশদভাবে আলোচনা এবং মতবিনিময় ও সচেতনতা কার্যক্রম উপস্থাপিত করা হয়। ये हो गया, ये हो जाएगा, वो हो जाएगा। जब भी आपको लगे कि ये सस्पिशियस है, ये मुझे ब्लैकमेल कर रहा है, या मुझे कोशिश कर रहा है, या एक्सटॉर्शन की कोशिश कर रहा है, तो इमीडिएटली अपना पेरेंट्स के इन्फॉर्म करें, अपना टीचर के इन्फॉर्म करें, पुलिस के इन्फॉर्म, सो दैट संगे संगे एक्शन নেওয়া যায়। এছাড়া আর বহু কিছু সাইবার ক্রাইম আছে, আপনি সবাই জানেন। সাইবার ফ্রড হয় এখন খুবই কমন। সাইবার ফ্রড মধ্যে যে এখানে আমার পূর্বতা হয়েছে আপনার সাইবার অ্যারেস্ট, ডিজিটাল অ্যারেস্ট। डिजिटल अरेस्ट जस्ट दे थ्रेट कि आपने यू आर अंडर अरेस्ट,
अथवा আপনার যে কোনো রিলেটিভস ইজ আন্ডার অ্যারেস্ট আর উনি শো করবেন কি উনি সিবিআই থেকে অথবা পুলিশ থেকে অথবা কাস্টম ডিপার্টমেন্ট থেকে অথবা ইডি থেকে তার অফিসার, কিন্তু এরকম নাই। এরকম লোক আছে যে ক্রিমিনাল, উনি ইউনিফর্মে প্যানে বসে থাকবেন, আপনি তার ফটোগ্রাফি দেখবেন কিন্তু উনি জেনুইন লোক নাই, উনি ফেক। और উনি কইবেন কি আপনি এত টাকা দেন তখন আমরা আপনাকে রিলিজ করতে পারবো। প্রতিদিন বেলা 11টার পর অফিসে আসেন তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মীরা, বলা যায় দায়িত্ব জ্ঞানহীন কর্মচারীরা। এর ফলে অফিসে এসে গ্রাহকদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। অফিস নয়, এ যেন মামার বাড়ি। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন 1-এ কর্মরত একাংশ কর্মচারীর দায়িত্ব জ্ঞানহীনতা, অনিয়ম ও শৃঙ্খলাহীন আচরণে ক্ষুব্ধ গ্রাহকরা। অফিস যেন পরিণত হয়েছে ব্যক্তিগত শখ পূরণের আখড়ায়। এর সঙ্গে চলছে মর্জি মাফিক হাজিরা ও অনুপস্থিতির খেলা। বিশেষ করে অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস অফিস চলাকালীন নিজের মোবাইল ও ক্যামেরা নিয়ে ব্লগিং এ ব্যস্ত থাকেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলেও পরিচয় দেন। অফিসের কাজ ফেলে ভিডিও বানানোই যেন তার প্রধান কাজ, এমনটাই অভিযোগ সহকর্মীদের একাংশের। অন্যদিকে মানিক দেব, পার্বতী নম ও নিশা শীল নামে এই 3 কর্মীর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে অফিসে অনিয়মিত উপস্থিতি, দায়িত্বে গাফিলতি ও অফিস কামাইয়ের অভিযোগ রয়েছে। সোমবার সরেজমিনে অফিসে গিয়ে এই অভিযোগের সত্যতা পেল সংবাদ মাধ্যম। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে রবিবার, যখন বিদ্যুৎ দপ্তরের এমডির তেলিয়ামুড়া সফরের দিন। সেদিনই শহর জুড়ে 45 মিনিট ব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সূত্রের খবর, সিনিয়র ম্যানেজার আগে বিশ্বজিৎ বিশ্বাসকে স্টেশন লিভ না নেওয়ার নির্দেশ দিয়েছিল, তবুও তিনি ছিলেন অনুপস্থিত। এ ব্যাপারে গ্রাহকরা কি বলছে তা শুনে নেওয়া যাক। আমি তো আইছি আধা ঘন্টা হইব। আচ্ছা, কখনো আইসা না? কখন আইছে না? অফিসের টাইম তো শুরু হয়ে গেছে না? অফিসের টাইম কখন? 9টা থেকে তো অফিস আরম্ভ। কিতা কইছে তারা জিজ্ঞেসেন তারা মানে একজন গেছে আইছে নাকি সমস্যা দেখাইছে, এরপর ওইখানে কাম আরেকটা ডিভিশনে ওইটা 1 নাম্বার বিল, এটা ওখানে তাই না বিল দেখতে না, মানে বাংতে দিতে না বিল রাখতে 100 টাকা করে রেখে দিত, ব্যালেন্স রেখে তো এও পারত। কিরকম সমস্যা হইতেছে আপনারা? আমরা কাম কাজ ফলাই এসে আমরা এই বিল দিয়া সারাদিন খারাপ মনে হয় আপনারা দেরি হয় আর কি। আইসা না এখনো? কোন জায়গা এটা? এটা তো তেলিয়ামুড়া। আচ্ছা, এই যে সমস্যা হচ্ছে আপনারা কি করবেন বিষয়টা নিয়ে? দপ্তরের গাফিলতি টাইম মতো নাই না, আমি 10:30 করে বাজে দিলে বান্ধি জানা ব্যালেন্স। এ ব্যাপারে স্থানীয়দের কটাক্ষ, হয়তো তখন তিনি ব্যস্ত ছিলেন নতুন ব্লগ কন্টেন্ট বানাতে। এই অনিয়মের জেরে সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসকে শোকজ নোটিশ পাঠিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, শুধু শোকজেই কি থেমে থাকবে প্রশাসনিক পদক্ষেপ, নাকি এবার প্রকৃত তদন্ত ও শাস্তির মুখোমুখি হবেন দায়ী কর্মীরা? এই পরিস্থিতিতে গ্রাহক পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।